আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আজ তো ক্যাম্পাস বন্ধ, কাল নবীন বরণ উৎসব হবে, তাই আজ বাসায় রেস্ট করো, কাল দেখা হচ্ছে, বাই। নুরও মাথা ঝাঁকিয়ে পাই বলল। আদিত্য বাইক নিয়ে চলে গেল। অ্যানি বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকের নিউজ ফিড স্ক্রলিং করছিল। হঠাৎ একটা ছবিতে ওর চোখ আটকে যায়। অ্যানি ঠাস করে উঠে বসে, বুকুচকে তাকায় ছবিটার দিকে। সানা ওর টাইমলাইনে কালকে ফার্ম হাউসের কয়েকটা ছবি আপলোড করেছে, যেখানে সবাই মিলে খুব হাসি আনন্দ করছে। সানা ক্যাপশনে লিখেছে, সেলিব্রেটিং বিগ ব্রাদার্স, হ্যাপি উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। অ্যানির রাগে শরীর চলে যাচ্ছে। সবচেয়ে বেশি রাগ হচ্ছে নূরকে আদিত্যের সাথে দেখে। ছবিতে আদিত্য নূরের দিকে তাকিয়ে আছে। অ্যানির রাগে কটমট করতে করতে মোবাইলটা ঠাস করে একটা আছাড় মেরে নিচে ফেলে দিল। দুহাত শক্ত করে মুঠ করে রাগে অস্থির হয়ে পিড়পিড় করে বলল, এটা তুমি একদম ঠিক করনি আদি, একদম না। আমাকে রিজেক্ট করে ওই খ্যাত মার্কা মেয়েটাকে বেছে নিলে, কিন্তু আমি থাকতে তা কখনো হতে দেব না, কখনো না। তুমি আমার না হলে অন্য কারোরও হতে পারবে না, কিছুতেই না। ওর এমন হাল করব যে তুমি নিজেই আর ওর চেহারা দেখতে চাইবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রাত 8টা। নূর বই নিয়ে বসে পড়ছে। হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। নূর ফোন বের করে দেখল তানি কল করেছে। নূর রিসিভ করে বলল, হ্যাঁ বল। তানি একটু উৎসাহ নিয়ে বলল, নূর, কাল আমাদের নবীন বরণ উৎসব, আমায় যে কি মজা লাগছে। আচ্ছা, কাল তুই কি পরে যাবি? কি আবার পরবো? সব সময় যা পরি তাই পরবো। মানে তুই কি কালো 3 পিস পরে যাবি নাকি? হ্যাঁ, তো আর কি পরবো? কি পরবি মানে? শাড়ি পরবি। কাল সবাই শাড়ি পরেই আসবে, তাই আমরাও শাড়ি পরবো। কি বলছিস সব? শাড়ি আর আমি? না না, একদম না। তুই জানিস না আমি ওসব শাড়িটাই পরতে পারি না, আর এমনিতেও আমার কোনো শাড়ি নেই। আরে ফিকার নট, আমি আছি না, আমার কাছে অনেক শাড়ি আছে, সেখান থেকে একটা পরলেই হবে। আমি সকালে তোর বাসায় এসে নিজে তোকে শাড়ি পরিয়ে দেব, তাহলে তো আর কোনো সমস্যা নেই, তাই না? কিন্তু এসবের কি দরকার? শাড়ি না পরলে কি এমন হবে? দেখ, আমি কিছু শুনতে চাই না, তুই শাড়ি পরবি ব্যাস, না হলে তোর সাথে আর কোনো কথা নেই। হইছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। ঠিক আছে, পরবো শাড়ি। হ্যাপি? মেলাগুলা হ্যাপি। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে, বাই। নূরও মুচকি এসে বলল, বাই। সকাল 7টা। তানি ওর কথা মতো সকাল সকাল চলে এসেছে নূরের বাসায়। নীল কালারের একটা শাড়ি নূরকে দেখিয়ে বলল, এই শাড়িটা তুই পরবি, দেখ তো তোর পছন্দ হয় কিনা। নূর শাড়িটা হাতে নিয়ে দেখলো, বলল, শাড়ি তো সুন্দর, কিন্তু এটা তো নতুন করে মনে হচ্ছে। তানি একটু অপ্রস্তুত হয়ে বলল, কি বলছিস? নতুন হতে যাবে কেন? এটা তো অনেক দিন আগের শাড়ি। আসলে হয়েছে কি, এই শাড়িটা বেশি পরা হয়নি তো, তাই নতুন মনে হচ্ছে। তুই এখন বেশি কথা না বলে ব্লাউজ আর পেন্টিকোট পরে আয়, তারপর আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। নূর আর কিছু না বলে মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমে গেল চেঞ্জ করতে। নূর বেরিয়ে আসলে তানি ওকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দেয়। তারপর ওকে নিয়ে পেটে বসিয়ে দিয়ে নিজের সাথে আনা বক্সটা বের করলো। মেকআপ বক্স বের করা দেখে নূর ছিটকে উঠে বলল, এই এসব আবার কি? দেখ, তোর কথা মতো আমি শাড়িটা পরে নিয়েছি, তাই বলে এখন কি এসব আটা ময়দাও মাখাবি নাকি? আমি কিন্তু এসব একদম মাখবো না, বলে দিলাম। তানি হালকা রাগ দেখিয়ে বলল, এই তুই এমন বাচ্চাদের মতন করছিস কেন বলতো? শাড়ির সাথে একটু না সাজলে হয়? আর আমি কি তোকে পার্লারের মতো এত মেকআপ দিব নাকি? আমি তো জাস্ট সাধারণ এভাবেই একটু সাজিয়ে দিব, বাকি তো তুই এমনিতেই মাশাআল্লাহ খুব সুন্দর আছিস। এখন চুপচাপ এখানে লক্ষ্মী মেয়ের মতো বস। বেচারি নূর আর কোনো উপায় না পেয়ে তানির সামনে চেয়ে বসলো। আর তানি ওকে সাজাতে লাগলো। মুখে একটু ফেস পাউডার দিয়ে চোখে আইলাইনার আর কাজল দিয়ে দিল। তারপর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে দিল। মাথায় শাড়ির সাথে ম্যাচ করে একটা নীল ফ্যাশনেবল হিজাব সুন্দর করে বেঁধে দিল। নূরকে সাজাতে সাজাতে তানি মুচকি হেসে মনে মনে ভাবছে, আমি জানি আজ আদিত্য ভাইয়া তোকে প্রপোজ করবে, আবির আমাকে বলেছে, তাই তো তোকে এত সুন্দর করে সাজাচ্ছি যাতে ভাইয়া আজ তোকে দেখে একদম পাগল হয়ে যায়।
একটু পরে সাজানো শেষ হলেই তানি নিচের 2 হাত গালে রেখে এত বড় হা হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। নূর তানির দিকে তাকিয়ে প্রকুচকে বলল, কি রে, এভাবে হা করে তাকিয়ে আছিস কেন? নিশ্চয় আমাকে দেখতে খারাপ লাগছে, তাই না? তোকে বলেছিলাম এসব করার দরকার নেই, এখন দেখলি তো কেমন পচা লাগছে। কথাগুলো বলে নূর মুখ ছোট করে বসে রইল। তানি একটু হেসে বলে উঠল, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তোকে এভাবে সাজানো একদম ঠিক হয়নি। তানির কথা শুনে নূরের মনটা সত্যি সত্যি খারাপ হয়ে গেল। ওকে কি দেখতে এতটাই খারাপ লাগছে? হঠাৎ তানি উৎসাহ নিয়ে বলে উঠল, কারণ তোকে এত সুন্দর লাগছে যে আজ সব ছেলেরাই হার্ট অ্যাটাক করে মরেই যাবে। আরে আমি তো মেয়ে হয়েই তোর ওপর ক্রাশ খেলাম। নূর একটু লাজুক হেসে বলল, হয়েছে, তুই একটু বেশিই বাড়িয়ে বলছিস। বাড়িয়ে বলছি কি কম করে বলছি সেটা আজ ক্যাম্পাসে গেলেই বুঝতে পারবি। এখন চল যাওয়া যাক। আমি ক্যাম্পাসের কাজে একটু ব্যস্ত আছি, তুমি ড্রাইভারের সাথে চলে আসো, আমি এখানে আছি। তারপর দুজন গাড়িতে উঠে ক্যাম্পাসের উদ্দেশ্যে গেল। আদিত্য, আবির আর তাসির তিনজনই আজ খুবই ব্যস্ত। নবীনবরণ উৎসবের দেখাশোনার দায়িত্ব ওদের দেয়া হয়েছে। তাই আদিত্য অবশ্য এসব কখনোই করতো না যদি প্রিন্সিপাল স্যার ওকে রিকোয়েস্ট না করত। আদিত্য যত বড় আকারের মানুষ হোক না কেন, ক্যাম্পাসেও নিজেকে বাকি সব সাধারণ স্টুডেন্টের মতোই মনে করে। তাই প্রিন্সিপাল স্যার কিছু বললে সেটা মানা করতে পারে না। তাসির স্টেজের কাজ দেখাশোনা করছিল। হঠাৎ ওর পেছন থেকে মেলি কণ্ঠে কেউ ডাক দিল, এই যে শুনছেন? তাসির পেছনে ফিরে তাকাতেই ওর মাথা ঘুরে উঠল। ও কাকে দেখছো? মনে হচ্ছে কোনো পরী। সামনে সানা দাঁড়িয়ে আছে, মনে পিঙ্ক কালারের শাড়ি, চুলগুলো ছেড়ে দেওয়া, দেখতে কি অপরূপ সুন্দর লাগছে। তাসির হা করে তাকিয়ে আছে সানার দিকে। মনে মনে ভাবছে, পিচ্চিটাকে আজ যেন ছোট মনে হচ্ছে না। শাড়িতে ওকে কোনো আবেদনময়ী পূর্ণ যুবতী মেয়ে মনে হচ্ছে। তাসিরের এভাবে তাকিয়ে থাকা দেখে সানা নিচের ঠোঁট কামড়ে হাসল। তারপর হাত দুটো একটু উঁচু করে গোল গোল ঘুরে তাসিরকে দেখে বলল, আমাকে কেমন লাগছে বলেন তো? সানা হাত উঁচু করায় পেটের কাছ থেকে শাড়িটা একটু সরে গেল, আর তাসিরের নজর চেয়ে পড়ল সানার মেথিন পেটে। সাথে সাথেই তাসিরের কাশি উঠে গেল। তাসির এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ দেখছে কিনা। তারপর কোনো রকমের কাশি থামিয়ে আমতামতা করে বলল, তুমি এখন কি করছো? সানা কারো লিপস্টিক দেওয়া ঠোঁটে অমায়িক একটা হাসি দিয়ে বলল, কি করছি মানে? নবীনবরণ উৎসবে এসেছি, তানিয়া নূর আপু আমাকে আসতে বলেছে। বাই দ্য ওয়ে, আপনি বললেন না তো আমাকে কেমন লাগছে দেখতে? তাসির বেচারা কি বলবে। সানাকে এই রূপে দেখি ওর ভেতরে হাই হুতাশ শুরু হয়ে গেছে। কোনো রকমের জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, ভালো লাগছে। আচ্ছা আমি একটু আসছি, আমার কাজ আছে। কথাটা বলেই তাসির ওখান থেকে তড়িঘড়ি করে চলে গেল। সানা বাঁকা হেসে মনে মনে বলল, এইটুকুতেই আপনার এই অবস্থা? আগে আগে দেখো, মোতা হে কেয়া। নূর আর তানি ক্যাম্পাসে ঢুকতেই অবাক হয়ে গেল। পুরো ক্যাম্পাসকে যেন নতুন বইয়ের মতো সাজানো হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। নূর আর তানি মুগ্ধ হয়ে চারদিকে ঘুরে ঘুরে দেখছে। নূরের চোখ দুটো শুধু আদিত্যকে খুঁজছে। নূর এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ মাঠের একপাশে চোখ যেতেই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল নূর। তাকে দেখে নূরের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। নূর খেয়াল করল আদিত্য আজ একটা নীল পাঞ্জাবি পরেছে। এই প্রথম আদিত্যকে পাঞ্জাবিতে দেখছি। আজ তো মনে হয় শুধু হ্যান্ডসাম বললেও কম হবে, মারাত্মক ভয়ঙ্কর রকমের হ্যান্ডসাম লাগছে। হঠাৎ তানির কথায় নূরের ঘোর কাটল। ওই যে দেখ, ওইখানে আদিত্য ভাইয়েরা আছে, চল ওইখানে যাই। কথাটা বলেই নূর আর তানি আদিত্যের দিকে যেতে লাগলো। যত এগিয়ে যাচ্ছে নূরের হার্টবিট ততই জোরে জোরে বাড়ছে। আদিত্য ফোনে কাউকে কাজের ইনস্ট্রাকশন দিচ্ছে। আবিরও পাশে দাঁড়িয়ে আছে। আদিত্য ফোনের কথা বলতে বলতে সামনে তাকাতেই ওর নজর ওখানেই আটকে স্তব্ধ হয়ে যায়। সাথে সাথে হার্টবিট কয়েকটা মিস হয়ে যায় আদিত্যের। মুহূর্তেই আশেপাশে সবকিছু যেন ঘোলাটে হয়ে গেল। মস্তিষ্ক পুরো ব্লাস্ক হয়ে গেল। কি করছে, কোথায় আছে, কোনো হুঁশ নেই আদিত্যের। চারপাশে কাউকে দেখতে পাচ্ছে না, কারো কথা শুনতে পাচ্ছে না। মুগ্ধ অপলক নয়নে তাকিয়ে আছে শুধু সামনে থেকে আসা এক অপ্সরীকে দেখছে। হ্যাঁ, এ তো কোনো পরি বা অপ্সরী হবে। মানুষ কখনো এত সুন্দর হতেই পারে না। আদিত্য এতটাই
আদিত্য এতটাই হারিয়ে গেছে যে ওর হাত থেকে ফোনটাও পড়ে যায়। ভাগ্যিস আবির সেটা দেখতে পেয়ে তাড়াতাড়ি 2 হাত দিয়ে নিচে ধরে ক্যাচ করে নিয়েছে, নাহলে বেচারা ফোন আজকেই অক্কা পেত। নূর এতক্ষণে আদিত্যের কাছে চলে আসে। আদিত্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নূরের ভীষণ লজ্জা লাগে। নূর লজ্জায় একবার নিচের দিকে তো একবার এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু আদিত্যের সেদিকে কোনো হুঁশ নেই। সে তো মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে তো তাকিয়ে আছি। আদিত্যের অবস্থা দেখে তানিয়ার আবির মিটিমিটি হাসছে। আবির দুষ্ট এসে একটু গলা খাকারি দিল। না, তাতেও কোনো রিয়াকশন নাই। আদিত্য এখনো একইভাবে নূরের দিকে তাকিয়ে আছে। একটু পরে হঠাৎ একটা ছেলে ওখানে এসে আদিত্যের উদ্দেশ্যে বলল, ভাই আর 2 মিনিটের ভেতরেই প্রধান অতিথি চলে আসবে, ওনাকে কিভাবে ওয়েলকাম করব? ভাই শুনতে পাচ্ছেন? ভাই। আদিত্য এবার বাস্তবে ফেলল। একটু হকচকিয়ে উঠে এদিক ওদিক তাকিয়ে অপ্রস্তুতভাবে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো? ছেলেটা আবার বলে উঠল, ভাই প্রধান অতিথি চলে আসছে, এখন কি করব? আদিত্যের ঘোর এখনো পুরোপুরি কাটেনি। আদিত্য ঘোরের মাঝেই বলে উঠল, তো এতে জিজ্ঞেস করার কি আছে, ফুলকে অতিথি দিয়ে বরণ করো। আদিত্যের কথায় সবার মাথার উপর যেন কাকের কাকা শব্দ হলো। সবাই হাবলার মতো হা করে তাকিয়ে রইল। ছেলেটা কনফিউজড মুখ করে আবার বলল, কি কন ভাই একল? আদিত্য আবার বলল, মানে বরণকে ফুল দিয়ে অতিথি করো। আদিত্যের এমন আবল তাবল কথায় বেচারা ছেলেটার এবার অজ্ঞান হবার উপক্রম। নোরার তানি অনেক কষ্টে নিজেদের হাসি চেপে রেখেছে। আবির আদিত্যের অবস্থা বুঝতে পেরে ছেলেটার উদ্দেশ্যে বলল, আরে অতিথিকে ফুল দিয়ে বরণ করো, এটাও কি আবার বলতে হয় নাকি? যাও এখন। ছেলেটা মাথা ঝাঁকিয়ে চলে গেল ওখান থেকে। আবির আদিত্যের কানের কাছে মুখ নিয়ে বলল, কি করিস ভাই? প্র্যাকটিস কি সব পাঞ্চার করে দিবি নাকি? কমেডি করার জন্য তো লেখিকা আপু আমাকে রেখেছে, তাহলে তুই কেন কমেডি করছিস? আবিরের কথায় আদিত্য থতমত খেয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে গলা খাকারি দিয়ে বলল, আমি একটু স্টেজের দিকে যাচ্ছি বলেই তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যাই। কিছু দূর যেতেই আবির পেছন থেকে ডাক দিয়ে বলল, ভাই কোথায় যাচ্ছিস? আদিত্য আবিরের দিকে তাকিয়ে বলল, বললাম না স্টেজের দিকে যাচ্ছি। আবির উল্টো দিকে দেখিয়ে বলল, স্টেজ তো এই দিকে, তুই ওই দিকে কোথায় যাচ্ছিস? আদিত্য আবারও থতমত খেয়ে গেল। কি বলবে এখনো? আসলে নূরকে এইরূপে দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে। কি করছে, কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। আদিত্য কোনো রকমে বলল, আমি একটু ওয়াশরুমে যাব, তাই এদিকে যাচ্ছি। কথাটা বলেই আদিত্য এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে চলে গেল। এখন ওর সত্যি সত্যি একটু ফ্রেশ হওয়া দরকার, না হলে নিজের মাইন্ডকে কিছুতেই শান্ত করতে পারবে না। আদিত্য চলে যেতেই আবির আর তানি হো হো করে হেসে ওঠে। আদিত্যের এমন করুণ অবস্থা আগে কখনো দেখেনি ওরা। নূর নিচের দিকে তাকিয়ে লাজুক হাসছে। একটু পরে সানা ওদের কাছে চলে এলো। নূরকে দেখে সানা অবাক হয়ে বলল, ওয়াও আপু, কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। নূর মুচকে হেসে বলল, তোমাকেও সুন্দর লাগছে। দূর থেকে এসব দেখে অ্যানির রাগে ফুলছে। শয়তানি হেসে মনে মনে বলছে, যত হাসার এখনই হেসে নে নূর। আজকের পরে হাসা তো দূরের কথা, নিজের মুখটাও কাউকে দেখাতে পারবি না। শুধু কিছু সময়ের অপেক্ষা, তারপর দেখ আমি কি করি। 20 মিনিট হয়ে গেল, আদিত্য এখনো আসছে না। এদিকে একটু পরেই আদিত্যকে স্টেজে ডাকা হবে গানের জন্য। তাসির আবিরের দিকে তাকিয়ে বলল, আদি এখনো আসছে না কেন? আর ফোনও ধরছে না, একটু পরে তো ওকে ডাকা হবে। আবির বলল, আরে ও তো বললো অষ্টমে যাচ্ছে, তারপরও তো আসেনি। আবির কিছু একটা ভেবে নূরকে বলল, নূর তুমি প্লিজ আদিত্যকে একটু ডেকে আনতে পারবে? আসলে আমাদের এখানকার সব কিছু দেখাশোনা করতে হচ্ছে, তাই আমরা যেতে পারছি না, তুমি একটু যাবে প্লিজ? নূর অপ্রস্তুত ভাবে বলল, আমি? হ্যাঁ তুমি যাবে প্লিজ? কিন্তু আমি ওখানে কোথায় খুঁজবো? আবির হাত দিয়ে ইশারা করে দেখিয়ে বলল, আরে ভাই মিউজিক রুমের ওদিকে গেছে, তুমি গেলেই পেয়ে যাবে। নূর মাথা ঝাঁকিয়ে তানির দিকে তাকিয়ে বলল, তুইও চল না আমার সাথে। আবির তানির দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে যেতে মানা করল। তানি বুঝতে পেরে নূরের দিকে তাকিয়ে বলল, নূর, আমার শাড়িটা
কেমন যেন হয়ে গেছে। আমি ছাপাকে নিয়ে যাচ্ছি ওটা ঠিক করতে, তুই একাই যা এখান থেকে, এখানেই তো, কোনো সমস্যা হবে না। নোরার উপায় না পেয়ে অগত্যাই একাই গেল। ক্যাম্পাসের বারান্দা দিয়ে হেঁটে মিউজিক রুমের দিকে যাচ্ছি। সবাই এখন স্টেজের সামনে থাকায় এদিকে তেমন লোকজন নেই। নূরের হালকা ভয় লাগছে। হঠাৎ একটা ফাঁকা ক্লাসের দরজা দিয়ে কেউ নূরের হাতটা ধরে হ্যাচকা টান দিয়ে ভেতরে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। আচমকা এমন হওয়ায় নূরের ভয়ে আত্মা বেড়ে যাওয়ার উপক্রম। চোখ মুখ খিচে বন্ধ করে ফ্রিজড হয়ে রইল। হঠাৎ নূর ওর কানে আর ঘাড়ে কারো গরম নিঃশ্বাসের উপলব্ধি করল। সামনে থাকা মানুষটার শরীর থেকে একটা মাতাল করা ঘ্রাণ ওর নাকে এসে লাগলো। নূরের মনে হলো এই ঘ্রাণটা পরিচিত, মনে হচ্ছে আগেও কোথায় যেন এই ঘ্রাণটা পেয়েছে ও। নূর একটু সাহস নিয়ে সামনের ব্যক্তিকে দেখার জন্য পিট করে চোখ দুটো খুলল। চোখ খুলে সামনের ব্যক্তিকে দেখে নূরের চোখ ছানা পড়া হয়ে গেল। এটা তো আদিত্য। নূরের ভয় অনেকটা কমে আসলো। মনে মনে ভাবল, উনি আমাকে এভাবে এখানে আনলো। নূর খেয়াল করল আদিত্য কেমন জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ওনাকে অনেকটা অশান্ত লাগছে, কেমন জানি এলোমেলো আর উন্মাদ লাগছে। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? আদিত্য নূরের দুই হাতের আঙুলের ভেতর নিচের দুই হাতের আঙুল ঠুকিয়ে দেয়ালের সাথে চেপে ধরে রেখেছে। নিচের মাথাটা ঝুঁকিয়ে নূরের মাথার পাশে হিজাবের ওপর দিয়েই নাক ঘষে নেশা ভরা মাতাল কণ্ঠে আদিত্য বলে উঠল, তোমার এই রূপে আমার সামনে আসা একদম ঠিক হয়নি নূর, একদম না। এখন আমি কি করব? আমি যে কিছুতেই নিজেকে সামলাতে পারছি না নূর, পাগল হয়ে যাচ্ছি, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না। আই অ্যাম গোয়িং ক্রেজি নূর, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ, প্লিজ হেল্প মি নূর। আমি এখনই কোনো ভুল করতে যাচ্ছি না নূর, প্লিজ হেল্প মি টু হোল্ড মাই সেলফ প্লিজ। আদিত্যের কথা সব নূরের মাথার ওপর দিয়ে বাউন্সার যাচ্ছে। ও কিছুই বুঝতে পারছে না, তবে এটুকু বুঝতে পারছে যে আদিত্য ভেতরে অনেক অশান্ত হয়ে আছে। নূর মনে মনে ভাবছে, উনি তো নিজেকে শান্ত করার জন্য আমার কাছে হেল্প চাচ্ছে, কিন্তু আমি করব আর কিভাবে ওনাকে শান্ত করব? নূর একটু চিন্তা করল। হঠাৎ কিছু একটা মনে আসতেই নূর বলে উঠল, আমার হাতটা ছাড়বেন প্লিজ। নূরের কথায় আদিত্য একটু হতাশ হলো। মনে মনে ভাবল, এটা কি আমার কাছে থাকাতে বিরক্ত হচ্ছে? আদিত্য ধীরে ধীরে নূরের হাতটা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আদিত্য হাত ছেড়ে দিতেই নূর কোনো কিছু না ভেবে ফট করে আদিত্যকে জড়িয়ে ধরল। আচমকা এমন হওয়ায় আদিত্য প্রথমে প্রচুর অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর আদিত্য ঠোঁটে একটা তৃপ্তির হাসি দিয়ে সেও দুহাত নূরের পিঠে রেখে নূরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। আদিত্য চোখ বন্ধ করে নূরকে শক্ত করে জড়িয়ে ধরে হিজাবের ওপর দিয়ে নূরের ঘাড়ে নাক ডুবিয়ে নূরের শরীরের ঘ্রাণ নিতে থাকল। আদিত্যের গরম নিঃশ্বাস ঘাড়ে পড়তেই নূরের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। নূর আদিত্যর পিঠের পাঞ্জাবি দু হাতে খামচে ধরল। আদিত্য মাথা উঠিয়ে হিজাবের ওপর দিয়ে নূরের মাথার একপাশে আলতো করে চুমু খেল। হিজাব থাকায় নূর সেটা বুঝতে পারল না। নূরের এই পদ্ধতিটা কাজে লাগলো। নূরের ছোঁয়ায় ধীরে ধীরে আদিত্যর অশান্ত মনটা অনেকটা শান্ত হয়ে গেল। হঠাৎ আদিত্যের ফোন বেজে ওঠায় দুজনের ঘোর কাটল। আদিত্য মনে মনে চরম বিরক্ত হলো। এমন একটা মুহূর্তে কে ফোন দিয়ে ডিস্টার্ব করছে। নূর ধীরে ধীরে আদিত্যের পিঠ থেকে হাত সরিয়ে আদিত্য বুঝতে পেরে নূরকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। নূর তখনই ওভাবে জড়িয়ে ধরলেও এখন লজ্জায় আর আদিত্যের দিকে তাকাতেই পারছে না। মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। আদিত্য ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, চলো স্টেজের কাছে কাছে যাই, আমাকে এখন পারফর্ম করতে হবে। নূর মাথা নিচু করেই ঝাঁকালো। আদিত্য নূরের হাত ধরে বাইরে বেরিয়ে এলো। নূর এখনো মাথা নিচু করেই যাচ্ছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে বলল, আর মাত্র কিছু সময় নূর পাখি, আমার পারফরমেন্স শেষ হলেই তোমাকে আমার মনের কথা বলে দেব। তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ আছে নূর পাখি, শুধু একটু অপেক্ষা করো। একটু পরে ওরা দুজন স্টেজের সামনে চলে আসলো এবং সাথে সাথেই আদিত্যের ডাকে স্টেজে পারফরম্যান্সের জন্য আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, তুমি বাকি সবার কাছে যেয়ে বসো, আমি একটু পরে চলে আসব। নূর মাথা ঝাঁকিয়ে সায় জানালো। আদিত্য নূরকে রেখে স্টেজে গেল পারফর্ম করতে। নূর সামনে চেয়ে দেখ তানিরা যেখানে বসে আছে
সেখানে কোনো সিট খালি নেই, আর আশেপাশে প্রচুর ভিড়, তাই ওদের কাছে যাওয়া সম্ভব না। আসলে সবাই আদিত্যের গান শোনার জন্য ভিড় জমিয়েছে। নোরার উপায় না পেয়ে পেছনের দিকে একটা সিটে বসে পড়ল। আদিত্য স্টেজে উঠে একটা উঁচু চেয়ারে বসে গিটার গলায় ঝুলিয়ে গান গাওয়ার জন্য প্রস্তুতি নিল। আদিত্য তানিদের দিকে তাকিয়ে নূরকে ওখানে না দেখে প্রকোচকে এদিক ওদিক তাকিয়ে নূরকে খুঁজতে লাগলো। পেছনের দিকে নজর যেতেই আদিত্য দেখতে পেল নূর একদম পেছনের দিকে বসে আছে। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর মুচকি এসে গাওয়া শুরু করলো। গানের শেষের দিকে হঠাৎ প্রচুর ভিড় বেড়ে গেল। করতালি আর সিটি বাজানোর শব্দে চারদিক মুখরিত হয়ে গেল। সবাই আদিত্যের নাম ধরে চিল্লাতে লাগলো। অতিরিক্ত ভিড়ের কারণে নূরকে দেখতে পাচ্ছে না আদিত্য। মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই চোখ পড়ছে না। আদিত্যের একটু চিন্তা হতে লাগলো। কোনো রকমে গান শেষ করে তাড়াতাড়ি করে স্টেজ থেকে দৌড়ে নেমে এলো, কিন্তু আসতেই আরেক ভেজালে বলল। সবাই আদিত্যকে ঘিরে ধরল সেলফি নেয়ার জন্য। আদিত্যের প্রচুর বিরক্তি লাগছে এসব। ওদের কারণে ও নূরের কাছে যেতেই পারছে না। আদিত্য কোনো রকমে ভিড় ঠেলে ঠুলে সরিয়ে বেরিয়ে যায়। আদিত্য দৌড়ে এসে দেখে নূর তখন যেখানে বসা ছিল সেখানে নেই। আদিত্যের চিন্তারও বেড়ে যায়। ও এদিক ওদিক তাকিয়ে নূরকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে কিছুই দেখতে পাচ্ছে না। আদিত্য মনে মনে ভাবে হয়তো তানিদের কাছে গেছে। আদিত্য তানিরা যেখানে বসেছিল দৌড়ে ওই দিকে যায়। তানিদের কাছে এসে দেখে নূর ওখানেও নেই। আদিত্য ওদের দিকে তাকিয়ে বলল,